হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে আরও একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের প্রশ্নটি হচ্ছে, গণদেবতা ও পঞ্চগ্রাম উপন্যাসের তুলনামূলক আলোচনা করো। এর আগেও আমি গণদেবতা উপন্যাস থেকে অনেক নোট দিয়েছিলাম, সেগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা ও পঞ্চগ্রাম নামে দুটি গ্রন্থ প্রচলিত থাকলেও আসলে সে দুটি মিলিয়ে একটি উপন্যাস, তা হল গণদেবতা। গণদেবতার প্রথম সংস্করণের নিবেদন অংশে ঔপন্যাসিক লিখেছিলেন, সংক্ষেপে কয়েকটি কথা প্রয়োজনবোধে নিবেদন করিতেছি। গণদেবতা বইখানি ভারতবর্ষে ধারাবাহিকভাবে বাহির হইতেছে। এটি তাহার অংশবিশেষ চণ্ডীমণ্ডপ নামাঙ্কিত অংশ। দ্বিতীয় অংশ পঞ্চগ্রাম নামে বাহির হইতেছে। ভারতবর্ষে যাহারা চণ্ডীমণ্ডপ পড়িয়াছেন তাহারা দেখিবেন ভারতবর্ষে প্রকাশিত চণ্ডীমণ্ডপ ও বর্তমান বইখানি প্রায় সম্পূর্ণ পৃথক। গোড়ার ৮০ পৃষ্ঠা পুস্তকাকারে মুদ্রিত হইবার পর ৮১ পৃষ্ঠা হইতে অবশিষ্টাংশ নূতন। প্রয়োজনবোধে পরিবর্তন করিতে বসিয়া সমস্তই পাল্টাইয়া গেল। প্রায় প্রতিটি ছত্র নূতন বলিলে অত্যুক্তি হইবে না। ভালো মন্দের বিচারক যাহারা তাহারা ভালো মন্দ বিচার করিবেন। বিচার প্রার্থীর মতো তাহাদের রায় আমি মাথা পাতিয়া লইব। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদী তীরবর্তী মানুষের জীবনযাপনের ইতিহাসই হল গণদেবতা উপন্যাসটির মূল বিষয়। গণদেবতা শুরু হয়েছে পঞ্চায়েতের মজলিস বর্ণনা দিয়ে। শিবকালীপুরের অনিরুদ্ধ কর্মকার ও গিরিশ সূত্রধর গায়ের চাষিদের জরুরি সব কাজকর্ম ফেলে রেখে জংশন শহরে দোকান খুলেছিল। ফলে গ্রামের লোকের অসুবিধার শেষ নেই। নিরুপায় হয়ে তারা পঞ্চায়েতের মজলিস ডেকেছে। মজলিস বসেছে চণ্ডীমণ্ডপের আটচালায়। গায়ের মোড়ল মাতব্বরেরা সবাই এসে বসেছেন দু একজন ছাড়া। তারা সকলেই সৎগোপ চাষি। আসরের মাঝখানে নিজে থেকে এসে জাকিয়ে বসেছে শ্রীহরি। সে গ্রামের উঠতি ধনী ও মহাজন। চণ্ডীমণ্ডপের একপাশে একটি থামে ঠেস দিয়ে দাঁড়ায় দেবু পণ্ডিত। দেবু পণ্ডিত গণদেবতায় গ্রামের একজন হয়েও সকলের থেকে পৃথক, একটু স্বতন্ত্র মানুষ। চণ্ডীমণ্ডপের একেবারে এক প্রান্তে গ্রামের হরিজন চাষি মজুরেরা। মজলিসে প্রচণ্ড বাক বিতণ্ডা হলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান সূত্র বার হলো না। অনিরুদ্ধ জোর গলায় বলে, আমরা আরও কাজ করব না মশাই। জবাব দিলাম, যে মজলিস ছিরুমুরুলকে শাসন করতে পারে না তাকে আমরা মানি না। শিবকালীপুরের চণ্ডীমণ্ডপটি কার? যতীনের এই প্রশ্নের উত্তরে দেবু পণ্ডিত জানিয়েছে, শূদ্রের গ্রাম, জমিদার ব্রাহ্মণ হিসেবে সেবায়েত হয়ে আছেন। গ্রামের মধ্যে ঝগড়াঝাটি দলাদলি হয় বলে জমিদারকেই দেবোত্তরের মালিক রূপে স্বীকার করা হয়েছে, কিন্তু অধিকার গ্রামের লোকেরই। তবে কেন জমিদার পক্ষ সেখানে প্রজা সমিতির মিটিং করতে বাধা দিয়েছে? যতীনের প্রশ্নের উত্তরে দেবু পণ্ডিত বলে, প্রজা সমিতি প্রজার মঙ্গলের জন্য। প্রজার মঙ্গল মানে জমিদারের সঙ্গে বিরোধ নয়। আর চণ্ডীমণ্ডপ তো প্রজারাই করেছে, জমিদার করে দেয়নি। জায়গাটা শুধু জমিদারের, সে তো পথের জায়গাও জমিদারের। তা বলে প্রজা সমিতি শোভাযাত্রা চলতে পাবে না সে পথে। আর ধর্মকর্ম ছাড়া যদি অধিকার না থাকে তবে জমিদারের খাজনা আদায়ই বা হয় কি করে ওখানে? দারোগা হাকিম এলেই বা মজলিস হয় কেন? এই উপন্যাসের নায়ক দেবু পণ্ডিত ছাড়াও দ্বারকা চৌধুরী, জগন ডাক্তার, হরেন্দ্র ঘোষাল, উঠতি ধনী ছিরুপাল প্রমুখ চরিত্রগুলি বর্ণনায় লেখক যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আসলে গণদেবতার কাহিনী গ্রাম্য সমাজ জীবনের নিজস্ব ধারা অনুযায়ী অগ্রসর হয়েছে। জীবনের সমস্যা, অবৈধ প্রণয়জনিত সমস্যা, পল্লী সমাজের নিম্ন মধ্যবিত্ত চাষি, কামার, উঠতি ধনী, দুশ্চরিত্র পুরুষ, কুলটা নারী ইত্যাদি চরিত্র অঙ্কনে তারাশঙ্কর তার স্বাভাবিক ভঙ্গিতে অগ্রসর হয়েছেন। তবে এইসব চরিত্রগুলির মধ্যে দুর্গাই একমাত্র চরিত্র যে উপন্যাসের মূল ঘটনাকে সাহায্য করেছে এবং উপন্যাসের ঘটনাবলীর ধারাবাহিকতায় নিজেও পরিবর্তিত হয়েছে।
দুর্গার এই যে উত্তরণ তার একমাত্র কারণ দেবপণ্ডিত। গণদেবতার এই জনপ্রিয়তার কারণ খুঁজতে গিয়ে ডক্টর সুশীল ভট্টাচার্য তার তারাশঙ্কর স্রষ্টা ও সৃষ্টি গ্রন্থে বলেছেন, তার প্রথম কারণ গণদেবতার চরিত্রগুলি সাধারণত স্বাভাবিকতার গণ্ডি অতিক্রম করে না। দেবর নীতিগত ও বুদ্ধিগত শ্রেষ্ঠত্ব স্বাভাবিক এবং তার ফলে পরোক্ষে ভেঙে পড়া সমাজের অসুস্থতা আমাদের দৃষ্টির অগোচরে থাকে না। অপরদিকে হিরু খুব ভালো লোক না হলেও তত মন্দ নয় যা মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে পীড়িত করে। তার মন্দ স্বভাব অনেকটা যেন গাছ হওয়া। তাছাড়া ছিরুর বউ তার স্বভাবসিদ্ধ গুণে তরল করে দেয় ছিরুর অপরাধকে। তারাশঙ্কর মানুষের কথা বা ঘটনার আনুপূর্বিক বর্ণনা দেন খুব সাদামাটা ভাবে, চরিত্রের মুখে অনায়াসেই বসিয়ে দেন সাদামাটা ভাষা। আমদানি করেন এক ধরনের সর্বজনগ্রাহ্য নাটকীয়তা বা উপন্যাসের কাহিনীকে করে তোলে আকর্ষণীয়। গণদেবতার শিল্পমহিমার আলোচনা অসম্পূর্ণ থেকে যায় যদি না পঞ্চগ্রাম উপন্যাসটিকে সঙ্গে নিয়ে আলোচনা করি। ন্যায়রত্নের উপকাহিনী পিতাপুত্রের বিরোধের যথার্থ বিবরণ মেলে কাহিনী কথকের কথনে। পঞ্চগ্রামে ন্যায়রত্নের তীক্ষ্ণধী পুত্র শশীশেখর শুধু হিন্দু দর্শন নয়, বৌদ্ধ দর্শন এমনকি বাপকে লুকিয়ে ইংরেজি শিখে পাশ্চাত্য দর্শনও আয়ত্ত করেছিলেন, কিন্তু তাই হয়েছিল তার সর্বনাশের কারণ। আসলে শিবশেখরেশ্বর ন্যায়রত্ন ছিলেন আর এক মানুষ। প্রাচীনকাল এবং সনাতন ধর্মকে রক্ষা করিবার জন্যে তিনি মহাকালের তপবনরক্ষী শূলহস্ত নন্দীর মতো ভ্রুভঙ্গি করিয়া তর্জনী উদ্যত করিয়া সদা জাগ্রত ছিলেন। সেই হিসাবে তিনি ম্লেচ্ছ ভাষা ও বিদ্যাশিক্ষার বিরোধী ছিলেন। শশীশেখর আপনার ইংরাজি শিক্ষার কথা সযত্নে লুকাইয়া রাখিয়াছিলেন। পঞ্চগ্রাম উপন্যাসে শশীশেখর স্বাধীন জীবিকা অর্জনের জন্য গৃহত্যাগ করেন। ন্যায়রত্ন বাধা দেননি, কিন্তু পুত্রবধূ ও পৌত্রকে নিজের কাছে রেখে দেন, নিজেদের বংশগত সংস্কৃতির ধারার যোগ্য উত্তরাধিকারী করে তোলার সংকল্পে। তাই পিতা পুত্রে শাস্ত্রবিচার নিয়ে প্রকাশ্য বিরোধ হলে পণ্ডিত সভায় পুত্রের উদ্দেশ্যে বলেন, আজ থেকে জানব আমি পুত্রহীন। সনাতন ধর্মকে যে আঘাত করতে চেষ্টা করে সে ধর্মহীন। ধর্মহীন পুত্রের মৃত্যু অপেক্ষা বরণীয় কল্যাণ আর কিছু কামনা করতে পারি না আমি। এর উত্তরে পুত্র শশীশেখর ফের প্রশ্ন করেছিলেন, তাহলে কি সনাতন ধর্ম রক্ষা হবে আপনার? শশীর প্রশ্নের উত্তরে পিতা ন্যায়রত্ন দৃঢ়ভাবে জানান, হবে। সেই দিনই শশীশেখর আত্মহত্যা করেন। উদ্ভ্রান্তিতে নয়, পিতার প্রতি দুর্জয় অভিমানে, তার ক্ষমাহীন নিষ্ঠুর গোঁড়ামির প্রতিবাদে পুত্রের আত্মহত্যার পর কথকতার ভঙ্গিতে ন্যায়রত্নের প্রতিক্রিয়ার পুরাণের প্রসঙ্গ ও উপমা অলঙ্কৃত বিবরণ গণদেবতা পঞ্চগ্রামের মূলত বস্তুধর্মী কাহিনী কথন ও বর্ণনার মাঝখানে ব্যতিক্রম বলা যায়। শিবশেখরেশ্বর ন্যায়রত্ন পঞ্চগ্রাম উপন্যাসে সনাতন ধর্মকে রক্ষা করার তাগিদ দেখিয়েছেন, এমনকি তার জন্য পুত্রের মৃত্যু পর্যন্ত মেনে নিয়েছেন। ন্যায়রত্নের আত্মগত চিন্তার বিবরণে দেখতে পাই, প্রথম সমাজপতির আসনে বসিয়া নিজে তিনি মর্মান্তিক বেদনা অনুভব করিয়াছিলেন। নামে তিনি সমাজপতি হইলেও তখন হইতে সত্যকার সমাজপতি ছিল জমিদার। জমিদারের তখন প্রবল প্রতাপ। তাহারা তাহাকে মুখে সম্মান করিত, শ্রদ্ধা করিত, কিন্তু অন্তরে করিত উপেক্ষা। সাধারণ ব্যক্তিকে শাস্তি দিবার ক্ষেত্রে তাহাকে তাহারা আহ্বান করিত, কিন্তু নিজেদের বেভিচারের অন্ত ছিল না। মদ্যপান ছিল তন্ত্রশাস্ত্র অনুমোদিত। জমিদারের বৈঠকে বসিত কারণচক্র। পথে পথে তরুণ ধনী নন্দনেরা মত্ত পদবিক্ষেপে কদর্য ভাষায় গালিগালাজ করিয়া ফিরিত। রাত্রে অসহায় মধ্যবিত্ত ও দরিদ্রের দরজায় কামোন্মত্ত করাঘাত ধ্বনিত হইত। সাধারণ মানুষ ছিল বোবা জানোয়ারের মতো। তাহাদের ঘরের অবস্থা ছিল আরো শোচনীয়। এই স্বদেশী আন্দোলনের ঢেউ সেইটাকে অনেকটা ধুইয়া মুছিয়া দিয়া গিয়াছে। মানুষের একটা নীতিবোধ জাগিয়াছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ন্যায়রত্ন সমাজপতি হয়ে এবং সনাতন ধর্ম রক্ষার জন্য সদাজাগ্রত থেকেও যা করতে পারেননি, স্বদেশী আন্দোলন তাই করতে সক্ষম হয়েছিল। তাই পুত্রের মৃত্যু তার জীবন দর্শনের পথকে পাল্টে দিয়েছিল।
শশীশেখরের শোচনীয় মৃত্যুর পর ন্যায়রত্ন সম্পর্কে মহাকালের দ্রষ্টা এই অভিধাটি ঔপন্যাসিক তারাশঙ্কর বারবার ব্যবহার করেছেন। পিতাপুত্রের বিরোধের প্রসঙ্গে তিনি বলেছিলেন, কাল ধর্মের মুগ্ধ দ্রষ্টা আর শশীর মৃত্যুর পরের দিন থেকে তিনি নিরাসক্ত দ্রষ্টা ও শ্রোতা। তাই তার পৌত্র বিশ্বনাথ যখন জাতি মানে না, ধর্ম মানে না, সমাজ ভাঙতে চায়, এমনকি কালকে পর্যন্ত স্বীকার করে না, এসব কথা শোনার পরও তিনি সেই নিষ্ঠুর আঘাতজনিত চেতনায় নিজেকে বিচলিত হতে দেন না। প্রাণপণে নিজেকে সংযত করিয়া কালের লীলা প্রকাশ শুধু দ্রষ্টার মধ্যে দেখিয়া যাইতে বদ্ধপরিকর। যাহার যে পরিণতি হয় হোক, কাল যেরূপে আত্মপ্রকাশ করে করুক, তিনি দেখিবেন, শুধু নিশ্চেষ্টভাবে দেখিবেন। কিন্তু তিনি কি সত্যি সেই ভূমিকা পালন করতে পেরেছিলেন? না, পারেননি। যদি পারতেন তাহলে ধর্মরক্ষার ও ধর্ম পরকীয়ার দুটি গল্প দেবু পণ্ডিতকে বলতেন না। যাই হোক, তারাশঙ্কর এই দুটি উপন্যাসে সাধারণ যে গতানুগতিক নায়ক নায়িকার প্রেম প্রণয়ের ঘাত প্রতিঘাতের প্লট প্রধান প্রচলিত বিন্যাসকে ভেঙে গ্রামের কৌম সমাজ জীবনকে রূপ দিয়েছেন, তার আর এক পরিচয় পাওয়া যায় গণদেবতা ও পঞ্চগ্রামে। গণদেবতায় নবান্ন, ইতুলক্ষ্মী, লক্ষ্মী পুজো, পৌষ আগলানো, ঘেটু পুজো, তিল ফসল, অশোক ষষ্ঠী, গাজন ইত্যাদি এবং পঞ্চগ্রামে রথযাত্রা, মঙ্গলচণ্ডীর গান, মনসার ভাসান, আবৃত্তি প্রভৃতির বিবরণ পায়। শুধু তাই নয়, চরিত্রগুলির আত্মপরিচয়বোধ ও স্বজনদের প্রতি মমতা গণদেবতা পঞ্চগ্রামের কেন্দ্রীয় তাৎপর্যের প্রতীক। তবে কোনো কোনো সমালোচক পঞ্চগ্রামকে গণদেবতার পরিপূরক বলতে রাজি নন। তাদের মতে পঞ্চগ্রামের কয়েকটি উপকাহিনী সমবায় ছাড়া আর কিছু নেই। যে কাহিনী পঞ্চগ্রামে আছে তাতে কোনো জটিলতা নেই, তীব্র গতি নেই। ন্যায়রত্নের উপকাহিনী বাদ দিলে নাটকীয়তা বিরল, শিউলি গাছের অনুষঙ্গে দেবুর বিব্বল অবস্থার বর্ণনা, ভিন্ন সুরের মূর্ছনা নেই। সরল সমতল মন্থর বিবরণ আর পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় দীর্ঘ এই উপন্যাস গড়ে তুলেছেন তারাশঙ্কর। আমাদের মনে হয় গণদেবতার গণ অর্থে মিছিল, অর্থাৎ মানুষের মিছিল ধরলে চণ্ডীমণ্ডপ থেকে যাত্রা করে 5টি গ্রামের পথ ধরে গ্রামান্তর থেকে অঞ্চলান্তরে চলাই এই উপন্যাস দুটির ধর্ম। সারা ভারতের গ্রামে প্রাণের একই কল্লোল এতে প্রবাহিত হয়েছে। তরঙ্গের পর তরঙ্গ এসেছে। সর্বোপরি যে জীবন মুক্তি মানুষ কামনা করেছিল, তার গণদেবতা উপন্যাসের সূত্রপাত ঘটে, পঞ্চগ্রাম উপন্যাসে পরিসমাপ্তি ঘটেছিল। তাই এই প্রসঙ্গে মনে পড়ে যায় স্বয়ং লেখকের কথা। সেই কারণে 2 খণ্ডের সম্পূর্ণ গ্রন্থখানির নাম রাখতে চেয়েছিলেন। প্রথম খণ্ড চণ্ডীমণ্ডপ, তাতে একখানি গ্রামের কথা। পরবর্তী খণ্ডের নাম পঞ্চগ্রাম, তাতে 5খানি গ্রামের কথা। যে প্রাণাবেগ শুরু একখানি গ্রামে, তার শেষ 5খানি গ্রাম, বা সারা দেশে, সারা ভারতবর্ষে। যারা একটু ভেবে দেখবেন তারা গ্রন্থখানি পাঠ শেষে ভারতবর্ষের প্রতি গ্রামটিকেই এর মধ্যে দেখতে পাবেন। সেখানে গণদেবতা পঞ্চগ্রাম শুধু বাংলাদেশের উপন্যাস নয়, সারা ভারতবর্ষের উপন্যাস। তো স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। সবাই ভালো থেকো, ধন্যবাদ। আজ এখানেই রাখছি।